বর্তমান সরকার হোক এবং অতীতের যে কোনো সরকার হোক, এই বিষয়টা তারা একেবারেই মানে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে নিয়েছে। বর্তমান সরকারের যে কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছে তার মধ্যে মাইনরিটি হচ্ছে অনলি একজন, এবং সেই ব্যক্তিটাও কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তিনি এমন একজন মানে এই সরকার এমন একজনকে নিয়োগ দিয়েছে সে মাইনরিটি জনগণের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। হিন্দুরা চেনেও না যে কোন ব্যক্তিকে নিয়োগ করেছে। ঠিক একইভাবে হিন্দু কল্যাণ ট্রাস্ট একটা আছে যেখানে প্রায় 22 জন কর্মকর্তা নিয়োগ থাকে সারা বাংলাদেশে। সেই 22 জন কর্মকর্তা যদি নিরপেক্ষ কোনো হিন্দুদের পক্ষ থেকে নেওয়া থাকতো তাহলে এরা কিন্তু সব জেলায় জেলায় হিন্দুদেরকে সচেতন করতে পারতো। এখন কি হয়ে গেল যে মানে যারা হিন্দুদেরকে ব্যবহার করছে তারা কিন্তু ওই অতীতের কিছু কাহিনী এবং ভবিষ্যতের কিছু যুদুর ভয় এই দুটো দিয়েই হিন্দুদেরকে ব্যবহার করছে। সেটা দেখাচ্ছে যে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তোমরা চাকরি পাবে না, তোমাদের এমপি হতে পারবে না কেউ, কারণ বিএনপির সময় 2 টার্মে কোনো হিন্দু এমপি ছিল না, একজন মাত্র ছিল গৌতম চক্রবর্তী। তো আমরা তো সংখ্যানুপাতে প্রায় 42 জন পাই, তো তোমরা তো কিছুই পাবা না, চাকরি ক্ষেত্রে কিছুই পাবা না। সেখানে গয়েশ্বরায় তার একটা মেয়েকে সংখ্যা মানে একজন এমপি করতে চেয়েছিল 50 জন মহিলা এমপির থেকে, সংরক্ষিত মহিলা, সে একজনকেও দেয় নাই। তো ভবিষ্যৎ তো তোমাদের জন্য অন্ধকার। এই যে হাইকোর্টে 252 জন কর্মকর্তা নিয়োগ করেছে আইন কর্মকর্তা, সেখানে অনলি একজন হিন্দু, তার মানে আগামী দিন তোমাদের জন্য খুবই কঠিন অবস্থা। তো সেই হিসেবে এদের মনের মধ্যে ভয়, এবং সেই সঙ্গে বাইরের থেকেও এই ভয়টা জাগানো আছে। তো আমি মনে করি যে এই সরকারের উচিত হবে যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সহ মাইনরিটি জনগোষ্ঠীর একটা টিম, একটা সংখ্যালঘু কমিশন হতে পারত, এবং যারা ইন্টেলেকচুয়াল পার্সন হিন্দুদের, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা অন্য দলের কথা মতো কিংবা তাদের সুবিধাভোগী না, এদেরকে দায়িত্ব দিলে, কিংবা একজন উপদেষ্টাই নিয়োগ করতে পারতো মাইনরিটি মানে অন্যান্য বিষয় থাকলে একটা মাইনরিটি স্পেশাল ইস্যু, যে তিনি দেশে বিদেশে তার এই সত্য কথাগুলো তুলে ধরা এবং হিন্দুদেরকে যারা ব্যবহার করছে তাদেরকে আশ্বাস দেয়া হিন্দু সমাজকে যে তোমাদের ক্ষতি হবে না, ভালো পজিশনে আসো আর কি। বাস্তবতা তো একটু আগে আমরা যেটা শুনলাম যে 5 তারিখের পরে সত্যিকার অর্থে এই সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে যাতে মাইনরিটিদের উপর নির্যাতন না হয়। এবং শুধু সরকার না, এই 5 তারিখের পরে যত মন্দিরগুলো, সমস্ত মন্দিরগুলো তো কমিটি ছিল মূলত আওয়ামী লীগ কেন্দ্রিক, তারা কিন্তু ভয় পালিয়ে গিয়েছে। সেখানে আমরা দেখলাম বিএনপি, তারপরে সেই ইসলামী আন্দোলন, জামাতে ইসলামী, মাদ্রাসার ছাত্ররা পাহাড় দিয়েছে দীর্ঘদিন। তো যে কারণেই আওয়ামী লীগ চেষ্টা করেছিল বড় ধরনের একটা মেসাখাত তৈরি করে সেই সুবিধাটা নিবে, পাশের দেশের অনেকেরই সেই ইচ্ছাটা ছিল। এই 2 দিন আগেও আমরা দেখলাম ভৈরবে ইসকন মন্দিরে হামলা, সেখানে ভিডিও ফুটেজ দেখা গেল সবই ছাত্রলীগ। 5 তারিখের পরেও বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে, সেখানে মানে হাতে নাতে ধরা পড়েছে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতারা। তো সব কিছুই আমরা এই হিন্দুদেরকে ব্যবহার করে তারা যে বড় ধরনের একটা রাজনৈতিক সুবিধা অতীতেও নিয়েছে এবং এইবারও নেওয়ার চেষ্টা করছিল। তো সেই সত্য ঘটনাগুলো তুলে ধরা দরকার মিডিয়ায় থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে, যেটা বর্তমান সরকারও এই দিকটা গুরুত্ব দেয় নাই। এবং আমাদের হিন্দু সমাজের যারা আছে তারা তো বেশিরভাগই ছিল পূজা উদ্যাপন এবং ঐক্য পরিষদের আন্ডারে। কারণটা হলো পূজা চলাকালে কিছু সরকারি অনুদান আসে, তো সেটা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়। ফলাফল হচ্ছে সাধারণ জনগণ তো এই পূজা উদ্যাপন পরিষদের নেতাদের কাছেই যেতে হচ্ছে, যে কারণে তাদের আন্ডারে চলে যাচ্ছে। ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে ডিসির মিটিং হয়, এবারও তাই আমরা বলেছিলাম যে অন্তত যেহেতু স্বৈরাচার চলে গেছে তো তাদের লোক বাদ দিয়ে সাধারণ যারা হিন্দু আছে তাদেরকে নিয়ে একটা টিম করে ডিসিরা যেন মিটিং করে, কিন্তু তা করে নাই। তো যে কারণে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে স্বৈরাচারের দোসরদের একেবারে বাদ দিয়ে এই দেশে প্রচুর সাধারণ হিন্দুরা রয়েছে যারা এই সরকারকে দিতে চায়, সহযোগিতা করতে চায়, এবং একই সঙ্গে দেশে বিদেশে যাতে এই হিন্দুদেরকে ফুটবলের মতো গোল দেওয়ার কাজে ব্যবহার না হয় সেই দিকটাও। যেমন একটু আগে আমরা যেটা শুনলাম ট্রাম্প সাহেব, উনিও চেষ্টা করেছেন নির্বাচনে, হঠাৎ করে একটা টুইট দিলেন যে বাংলাদেশের মাইনরিটিদের উপর ব্যাপকভাবে নির্যাতন হচ্ছে, আমি থাকলে এটা হতো না। তার মানে উনি শুধু এই বক্তব্য দিয়েই আমেরিকার সমস্ত হিন্দু ভোটারদের উনি ভোট নিয়ে নিলেন। অথচ কমলা হ্যারিস সে কিন্তু একজন হিন্দু, মানে হিন্দুরা হিন্দুকে ভোট না দিয়ে একজন ট্রাম্পকে খ্রিস্টান তাকে ভোট দিল কেন? তার একটা টুইটের কারণে। যে কাজটা ভারতের সমস্ত বিজেপির নেতারা থেকে আরম্ভ করে অনেকেই ঠিক এই গোল দেওয়ারই চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাহিনীটা ওখানে প্রচার করলে, ওখানে মুসলিম বিরোধী সেন্টিমেন্ট গড়ে তুললে সমস্ত হিন্দু ভোটগুলো বিজেপির ইসের মধ্যে পড়বে। যেমন আমাদের শুভেন্দু অধিকারীর কথাই বলি, মানে নীতি বলতে যে বোঝায়, যেমন জামাত ইসলামী নেতাদেরকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে, এরপরেও তারা কিন্তু দল ত্যাগ করে নাই, তারা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু শুভেন্দু অধিকারী যেই তৃণমূলে থেকে বিজেপিতে আসছে,
মানে শুধুমাত্র ক্ষমতার জন্য। ওখানে মুকুল রায় একবার হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে আসলো, যেই নির্বাচনে হেরে গেল আবার তৃণমূলেতে ফিরে গেল, মানে তাদের লক্ষ্যটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। তো এই ক্ষমতাটা পাওয়ার জন্য তারা যা মনে চাচ্ছে যেটা এই করা সেই জিনিসটাই ব্যবহার করছে। তো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা মানসিকভাবে তো একটু দুর্বল অবস্থায় থাকে সবসময়, তো এদেরকে একটু সাহসী করে তোলা। তো আমি এর একেবারে স্থায়ী যদি সমাধানের কথা বলেন, তাহলে ওই পাকিস্তান আমলে যেটা ছিল কিংবা ব্রিটিশ আমলে যেটা ছিল, যে সেপারেট ইলেকটোরেট সিস্টেম, যে হিন্দুদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করা যায়, কিংবা যে কোনো মাইনরিটিদের প্রতিনিধি নির্বাচনের জন্য তাদের ভোটে তাদের প্রতিনিধি যদি নির্বাচিত হয়, তাহলে কিন্তু ভারতও হিন্দুদেরকে ব্যবহার করতে পারবে না, আওয়ামী লীগও হিন্দুদের ব্যবহার করতে পারবে না, একটা স্থায়ী সলিউশন হয়। আমি মনে করি যে সেইটির দিকে যদি সংবিধান সংস্কার হচ্ছে, নির্বাচন পদ্ধতির সংস্কার হচ্ছে, এই দিকটা যদি যুক্ত করা যায়, তাহলে বাংলাদেশ হচ্ছে একটা সত্যিকার স্বর্গের উদ্যান হিসেবে তৈরি হবে। এবং হিন্দু মুসলিমের মধ্যে গ্রামে গঞ্জে এখনো কোনো বিরোধ নাই, প্রত্যেক জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, শুধু রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিকভাবে আমরা ব্যবহৃত হচ্ছে, এটার একটা সমাধান হয়। নিশ্চয়ই।